আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। কুলসুমদের বাড়িতে যাওয়ার নাম করে আতিকা নাদের আলীর সঙ্গে দেখা করত। কুলসুমই তাদের দেখা করার সুযোগ করে দিত। বছর খানেকের মধ্যে বয়রাপাড়ায় কুলসুমের বিয়ে হয়ে যেতে তাদের দেখা সাক্ষাতের সুযোগ আরো ভালো হলো। বিশেষ পাড়া থেকে বয়রাপাড়া যেতে হলে খাপাড়ার উপর দিয়ে যেতে হয়। তার পরের বছর বন্যা হয়ে আশেপাশের কয়েকটা ইউনিয়নের ঘরবাড়ি, গরু ছাগল ও অন্যান্য সবকিছু ভেসে যায়। বহু মানুষ ও গবাদি পশু মারা যায়। যারা বেঁচে ছিল তারা বহুদূরে সাঁতরে সাঁতরে আমবাগান, হর্টিকালচার, নাটোদা হাই স্কুল ও সরকারি শিবিরে আশ্রয় নেয়। যাদের পাকা বাড়ি ছিল তারা অনেককে আশ্রয় দেয়। সেই সময় কুলসুমের বাচ্চা হয়েছিল, সেও বন্যায় ভেসে গিয়ে মারা যায়। আর নাদের আলীর মা বাবাও মারা যায়। শুধু নাদের আলী কোনো রকমে বেঁচে গেছে। বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর বেঁচে যাওয়া মানুষ যখন গ্রামে ফিরে আবার বাড়িঘর তৈরি করতে, খেতে ফসল ফলাতে শুরু করলো, তখন আতিকা লোকের দ্বারা খোঁজ নিয়ে জানতে পারল নাদের আলী বেঁচে থাকলেও তার মা বাবা মারা গেছে। সে একটা বেড়ার ঘর তুলে তার এক বিধবা ফুপুকে নিয়ে থাকে। একদিন তার সঙ্গে দেখা করে বলল, এই 2-2.5 মাস তোমার চিন্তায় খেতে পারেনি, রাতে এক ফোঁটা ঘুমাতে পারেনি। আল্লাহ তোমাকে আমার জোড়া করেছে বলে হয়তো তোমাকে বাঁচিয়ে রেখেছেন। মা বাবাকে হারিয়ে নাদের আলী বোবার মতো হয়ে গিয়েছিল। কোনো কথা না বলে তার দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, আর দু চোখ থেকে পানি ফেলতে লাগলো। তার অবস্থা দেখে আতিকার চোখ থেকেও পানি পড়তে লাগলো। এক সময় চোখ মুছে বলল, কেঁদে আর কি করবে, যা ভাগ্যে ছিল হয়েছে। এখন মন শক্ত করে সবকিছু গুছিয়ে ওঠার চেষ্টা করো। আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করব। নাদের আলী চোখ মুছে ভিজে গলায় বলল, তুমি আর আমার কাছে এসো না। আমাকে ভুলে যাও আতিকা, আমাকে ভুলে যাও। যা কখনো সম্ভব নয় তার জন্য অপেক্ষা করা ঠিক নয়। এ কথা তুমি বলতে পারলে নাদের আলী ভাই? তোমার জন্য অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে যাব। প্রয়োজনে জান দেব, তবু অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আর তোমাকে ভুলতেও পারবো না। তারপর চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে এলো। তারপর মাঝে মাঝে চাকর হালিমকে দিয়ে ডেকে পাঠিয়ে বিভিন্ন জায়গায় দেখা করত। হাবিব ডাক্তারের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যাওয়ার পর তার মনে হলো তাকে সব কথা জানিয়ে সমাধান চাইবে। উনি হয়তো কিছু করতে পারবেন, কারণ আব্বাও তাকে খুব মান্য করেন। এই সব চিন্তা করে আতিকা একদিন বিকাল 4টার সময় কার্পাসডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে গেল। তাকে দেখে হাবিব ডাক্তার অবাক হয়ে সালাম বিনিময় করে বলল, আপনি এসেছেন কেন? কাউকে দিয়ে খবর পাঠালেই তো আমি যেতাম। কার কি হয়েছে বলুন? আতিকা বলল, কারো কিছু হয়নি, নিজের প্রয়োজনে এসেছি। ঠিক আছে, বসুন। বসার পর জিজ্ঞেস করলো, কেন এসেছেন বলুন। কিভাবে কথাটা বলবে আতিকা চিন্তা করতে লাগলো। তাকে চুপ করে থাকতে দেখে হাবিব ডাক্তার মনে করলো মেয়েলি অসুখের কথা বলতে লজ্জা পাচ্ছে, তাই বলল, সব ধরনের অসুখের কথা ডাক্তারের কাছে বলা যায়, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। না বললে চিকিৎসা করব কি করে? আমি অনেকদিন থেকে একটা সমস্যায় ভুগছি। মা সমস্যাটা জেনে সমাধান করার চেষ্টা করবে বলেছিল, কিন্তু প্রায় 2 বছর হয়ে গেল কিছু করতে পারেনি। মনে হয় কোনোদিনও পারবেও না। আমার বিশ্বাস আপনি পারবেন। বেশ, তো সমস্যাটা বলুন, সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। আপনাকে ওয়াদা করতে হবে যা বলবো তা কাউকে বলবেন না। তার কথা শুনে হাবিব ডাক্তার যেমন অবাক হলো তেমনি কৌতূহল বোধও করলো। বলল, আপনি নিশ্চিন্তে বলুন, আমি কাউকে বলবো না। আতিকা নাদের আলীর সবকিছু ও তাদের দুজনের সম্পর্কের কথা বলে বলল, আপনার সম্পর্কে যতটুকু জেনেছি আপনি আমার সমস্যার সমাধান করতে পারবেন। হাবিব ডাক্তার কিছুক্ষণ চিন্তা করে গম্ভীর স্বরে বলল, মাত্র কয়েক মাস হলো আমি এই এলাকায় এসেছি। এখানকার সব মানুষের সঙ্গে যেমন পরিচয় হয়নি, তেমনি সামাজিক রীতিনীতিও জানতে পারিনি। আপনার সমস্যার সমাধান করা খুব কঠিন। আমি বাইরের লোক, ডাক্তার হিসেবে সবাই আমাকে চেনে। সামাজিক ব্যাপারে জড়িয়ে পড়া কি আমার উচিত হবে? তাছাড়া আপনার আব্বাকে যতটুকু জেনেছি তিনি ভাঙবেন তবু মচকাবেন না। আতিকা দ্রুত হাবিব ডাক্তারকে
কদমবুসি করে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি যদি আপনার ছোট বোন হতাম তাহলেও কি কিছু করতেন না? তার অবস্থা দেখে হাবিব ডাক্তার বুঝতে পারল পানি অনেক দূর গড়িয়েছে, উপদেশ দিয়ে ফেরানো আর সম্ভব নয়। নেতিবাচক কিছু বললে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, তাই অনেকক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আপনি এখন বাড়ি যান। আমি কিছুদিন চিন্তা ভাবনা করে সমাধান করার চেষ্টা করব। আপনারা আর দেখা সাক্ষাৎ করবেন না, যদি করেন তাহলে কিছু করতে পারবো না। একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। তিনি যদি আপনাদের জোড়া করে পয়দা করে থাকেন তাহলে শতবাধা বিপত্তির মধ্যেও তা করাবেন। নাদের আলীর সঙ্গে আমার দেখা হলে তাকেও এসব কথা বলবো। এই ঘটনা 2-3 মাস আগের, তাই আজ হাবিব ডাক্তারকে আসতে দেখে সমস্যার সমাধানের ব্যাপারে কতটা কি করলো জানার জন্য রাস্তায় এসে দেখা করে। আতিকা যখন হাবিব ডাক্তারের সঙ্গে কথা বলছিল তখন মুশকাত বিশ্বাস সদরে কয়েকজন লোকের সঙ্গে কথা বলছিলেন। জানালা দিয়ে মেয়েকে হাবিব ডাক্তারের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখেছেন। লোকজন চলে যাওয়ার পর চিন্তা করলেন, আতিকা কি হাবিব ডাক্তারকে পছন্দ করে, না নিজের কোনো অসুখের ব্যাপারে আলাপ করছিল? ব্যাপারটা তলিয়ে দেখতে হবে। কার্পাসডাঙ্গায় 2 বছর হলো নতুন হেলথ কমপ্লেক্স হয়েছে। এখানে 2 জন ডাক্তার, একজন হাবিব আর অন্যজন সাগির, আর 2 জন নার্স ও 2 জন আয়া আছে। প্রথমে সাগির এখানে জয়েন করে, বন্যার পর হাবিব অফিসার হিসেবে জয়েন করেছে। তারা হেলথ কমপ্লেক্স এর কোয়ার্টারে থাকে। সাগিরের বয়স প্রায় 40, সে ফ্যামিলি নিয়ে থাকে। তাদের শুধু একটা মেয়ে, নাম নাফিসা, সে 6 পড়ে। হাবিব ডাক্তার তাদের কাছে খায়, অবশ্য সেজন্য মাসিক টাকা দেয়। সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত হেলথ কমপ্লেক্সে প্রচুর রোগীর ভিড় হয়। তাদেরকে পরীক্ষা করে ওষুধপত্র দিতে 2 জন ডাক্তার হিমশিম খেয়ে যায়। বিকেলে রোগী দেখা হয় না, আর্জেন্ট কোনো রোগী এলে সাগির দেখে। হাবিব বিকেল 4টার সময় সাইকেলে ডাক্তারি ব্যাগ ঝুলিয়ে কলে বের হয়। কল থাকুক বা না থাকুক, প্রতিদিন বেরিয়ে আশেপাশে গ্রামে গরিব ও দুস্থ যারা হেলথ কমপ্লেক্সে যেতে অক্ষম তাদের চিকিৎসা করে। আজ বিকেলে কলে বেরোবার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় নাদের আলী হন্তদন্ত হয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, জলদি চলুন ডাক্তার সাহেব, পশ্চিম পাড়া আগুন লেগে অনেক ঘরবাড়ি পুড়ে গেছে। হাশেম চাচার মেয়ে মারাত্মক আহত হয়েছে। হেড স্যার আপনাকে এক্ষুনি যেতে বলেছেন। হাবিব ডাক্তার আতঙ্কিত স্বরে বলল, হাশেম চাচার মেয়ে কি হয়েছে, তুমি দেখেছো? জি না, আমি আগুন নিভাতে গিয়েছিলাম। পৌঁছানোর সঙ্গে সঙ্গে হেড স্যার ওই কথা বলে আপনার কাছে পাঠালেন। আগুন নেবানো হয়েছে? আমি যাওয়ার আগে নেবানো হয়েছে। হাবিব ডাক্তার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে নিয়ে সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে বলল, তুমি এসো, আমি যাচ্ছি। কুতুবপুর মাধ্যমিক স্কুলের হেডমাস্টার আজরাফ হোসেনের বাড়ি পশ্চিম পাড়ায়। আর্থিক অবস্থা ভালো, তিনি গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। প্রায় 1 যুগ আগে বিয়ে করেছেন, কিন্তু আজও সন্তানের মুখ দেখেননি। বিয়ের 4-5 বছরের মধ্যে স্ত্রীর গর্ভে সন্তান না আসায় তারই জিদে ঢাকায় গিয়ে একজন বড় ডাক্তারের কাছে দুজনে পরীক্ষা করান। পরীক্ষার পর ডাক্তার বললেন, আপনাদের কারো কোনো দোষ নেই। আপনার যেমন সন্তান জন্মাবার উপাদান আছে, আপনার স্ত্রীরও তেমন সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতাও আছে। অনেক সময় অনেকের দেরিতে সন্তান আসে, এজন্য দুশ্চিন্তা করার কিছু নেই। তারপর আজ যে 7 বছর হতে চলল, এখনো তাদের সন্তান হয়নি। অবশ্য এজন্য আজরাফ হোসেনের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার স্ত্রী তাসনিমা খাতুন সন্তানের জন্য অস্থির হয়ে দিন কাটাচ্ছেন। গভীর রাতে গুমড়ে গুমড়ে কাঁদেন। এক রাতে আজরাফ হোসেনের ঘুম ভেঙে যেতে স্ত্রীকে কাঁদতে দেখে বললেন, কি হয়েছে, কাঁদছো কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? তাসনিমা খাতুন চোখ মুছে বললেন, আমি এমনই হতভাগী, একদিনও তোমাকে একটা সন্তান দিতে পারলাম না। আজরাফ হোসেন বললেন, তুমি কি সন্তান দেওয়ার মালিক? মালিক তো আল্লাহ, তার ইচ্ছায় সারা মাখলুকে সবকিছু চলছে। তিনি ইচ্ছা করলে আমাদেরকে সন্তান দেবেন, ইচ্ছা না হলে দেবেন না। এতে কাদার কি আছে? শোনো, আল্লাহর ইচ্ছার উপর প্রত্যেক মানুষের, বিশেষ করে মুসলমানদের সন্তুষ্ট থাকা উচিত, নচেত ঈমান থাকবে না। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আশা করি সকলের সাথে থাকবেন। আর এই ঘটনাটা আরো চমৎকার হতে যাচ্ছে। আশা করি ধৈর্যের সাথে শুনবেন
এবং সকল পর্ব উপভোগ করবেন। সকলের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।